বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব, যেগুলো তোমাদের রেওয়ামিল করতে খুবই সহজ হবে। আমরা রেওয়ামিল করতে গিয়ে অনেক সময় এই টপিকসগুলো পেয়ে থাকি। প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, প্রাপ্য কমিশন, প্রদত্ত বার্তা, প্রদেয় কমিশন, আমরা এই শব্দগুলো পেয়ে থাকি। তাহলে এখানে এই প্রাপ্ত আর প্রাপ্য, প্রদত্ত আর প্রদেয়, এই জিনিসগুলি আমাদের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, যে আমরা কোনটা ডেবিট লিখব বা কোনটা ক্রেডিট লিখব, এটা আমাদের তখন মনে থাকে না। তো আজকে আমি সেই মনে না থাকা বিষয়গুলোই তোমাদেরকে ক্লিয়ার করে দেব। তোমরা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো দেখা যাক সেই আলোচনাটা কি। আমি শুরুতেই এখানে আলোচনা করেছি প্রাপ্ত। এই প্রাপ্ত শব্দটা কি, আমরা যদি একবার এক বাক্যে বুঝতে পারি প্রাপ্ত শব্দটা কি, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রাপ্ত মানে হলো কোনো কিছু পেয়েছি, যা আমি এখানে পাশে তোমাদের লিখেছি। প্রাপ্ত শব্দটার মানে হলো কোনো কিছু পেয়েছি। যেহেতু কোনো কিছু পেয়েছি সেহেতু এটা আয়, তার পাশে আমি উল্লেখ করেছি আয়। তাহলে আমরা প্রাপ্ত মানে পেয়েছি, আর প্রাপ্ত মানে পেয়েছি, যেহেতু পেয়েছি সেহেতু এটি আয়। আর আয় হলে তোমরা স্বাভাবিকভাবে জানো, রেওয়ামিলের ডেবিটে সম্পদ ব্যয়, রেওয়ামিলের ক্রেডিটে আয় দায় মালিকানা সত্ত্ব। তাহলে এখানে এই যেহেতু এটা আয়, তাহলে রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে, সেটাও আমি তোমাদেরকে মার্কিং করে দিলাম। তাহলে প্রাপ্ত, পেয়েছি, আয়, রেওয়ামিলের ক্রেডিট। তাহলে আমাকে যে কোনো উপাদানের পূর্বেই প্রাপ্ত লেখা থাকুক না কেন, এইটাকে আমরা বুঝে ফেলবো যে পেয়েছি, তাহলে এটা আয়, তাহলে এটা রেওয়ামিলের ক্রেডিট। এখানে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটি হলো প্রাপ্ত কমিশন অথবা প্রাপ্ত বার্তা। এই দুইটা উপাদান তোমাদের ম্যাক্সিমাম অঙ্কিতে তোমরা পেয়ে থাকো। তাহলে এখানে এই যে প্রাপ্ত কমিশনটা আর প্রাপ্ত বার্তাটা, আমরা এই কমিশন এবং বার্তাকে নিয়ে আমাদের কোনো অ্যানালাইসিসের প্রয়োজন নেই। আমরা শুধু দেখব এখানে প্রাপ্তটা, এই যে এখানে প্রাপ্তটা, তার মানে হলো কমিশন এবং বার্তা দুটি উপাদান হিসাবের শ্রেণী বা হিসাবের একটি আইটেম। তো তার পূর্বে যখন প্রাপ্ত শব্দটা লেখা থাকবে, আমাকে বুঝতে হবে আমি কমিশন পেয়েছি, বার্তা পেয়েছি। যেহেতু আমি কমিশন পেয়েছি, তাহলে এই পেয়েছি বিদায় এটা কি আয়ে পরিণত হয়েছে। আমি কমিশন পেয়েছি, তাহলে এটা কি আয়। বার্তা পেয়েছি, তাহলে এটাও কি আয়। তাহলে আমাকে কি মুখস্থ করতে হবে প্রাপ্ত বার্তা ক্রেডিট বা প্রাপ্ত বার্তা আয়? মুখস্থ প্রয়োজন আছে না, আমি শুধু প্রাপ্তটা দিয়ে আমি বাকিটা বুঝে ফেলবো। তাহলে এখন এই দুইটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, এই দুইটা হলো ক্রেডিট। সকল অঙ্কেতেই এই দুইটা কি হবে? ক্রেডিট। তাহলে প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, ক্রেডিট। এরকমও আরো অসংখ্য উপাদান আছে। তার পূর্বে প্রাপ্ত শব্দটা লেখা থাকলেই আমরা বুঝবো এটা প্রাপ্ত মানে
পেয়েছি, পেয়েছি মানে আয়, আয় মানে ক্রেডিট। এখন আসো দ্বিতীয় উপাদানটি আলোচনা করি। দ্বিতীয় উপাদানটা হলো প্রাপ্য। এই প্রাপ্য আর প্রাপ্ত দুইটা বিষয়কে আমরা সবাই এক করে ফেলি। আসলে এখানে লিখাতেও পার্থক্য আছে, এটার প্রকৃতিতেও পার্থক্য আছে। প্রাপ্য মানে হলো পাবো, প্রাপ্য শব্দটার অর্থ হলো আমি পাবো, মানে এটা বকেয়া রয়ে গেছে, এটা বকেয়া রয়ে গেছে, আমি কোনো না কোনো সময় পাবো, তাই আমি এটাকে তার পাশে আমি পাবো শব্দটাকে লিখেছি। প্রাপ্য মানে পাবো, আজকে না হয় কাল, না হয় পরশু, কোনো না কোনো সময় এটা আমরা পাবো। তাহলে যেহেতু এটা পাবো, হিসাবের সংজ্ঞা অনুযায়ী এরা সম্পদ, হিসাবের প্রকৃতি অনুযায়ী এটা সম্পদ। আমি যা ভবিষ্যতে পাবো, যা কিছু থেকে ভবিষ্যৎ আমাকে সুবিধা দিবে, তাই তো সম্পদ। তাহলে প্রাপ্য, পাবো, সম্পদ, সম্পদ র মিলের ডেবিট, তাহলে সম্পদ হবে র মিলের ডেবিট। তাহলে এখানে আমরা এটা লিখে ফেললাম ডেবিট, কারণ র মিলের নিয়ম অনুযায়ী সম্পদ ব্যয় ডেবিট। তাহলে ওই দুইটা উপাদানের একটা উপাদান হলো কি সম্পদ, তাহলে এটা র মিলের ডেবিট। প্রাপ্য, পাবো, সম্পদ, এটি র মিলের ডেবিট। এখন এই প্রাপ্য শব্দটা কোথায় কোথায় যুক্ত থাকে, কোন শব্দের সাথে যুক্ত থাকে? যেমন এই যে এখানে উপরে লেখা আছে প্রাপ্য কমিশন, প্রাপ্ত কমিশন, এটা কোনো কোনো সময় আবার লেখা থাকবে প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন। আবার কোনো কোনো জায়গায় এরকমও থাকে প্রাপ্য ভাড়া। তাহলে প্রাপ্য মানে পাবো, তাহলে এখন কমিশন, তাহলে প্রাপ্য কমিশন তাহলে কি হতে পারে? প্রাপ্য মানে পাবো, তাহলে প্রাপ্য কমিশন মানে কমিশন পাবো। প্রাপ্য ভাড়া, তার মানে ভাড়া পাবো। তাহলে যেহেতু এটা পাবো, তাহলে এটা কি সম্পদ, ঠিক এটাও কি সম্পদ। তাহলে আমরা কি এখানে প্রাপ্য কমিশন আর প্রাপ্য ভাড়া আমরা কি মুখস্থ করব নাকি মনে রাখবো? প্রাপ্য মানে পাবো, অবশ্যই মনে রাখবো প্রাপ্য মানে পাবো, প্রাপ্য কমিশন মানে কমিশন পাবো, প্রাপ্য ভাড়া মানে ভাড়া পাবো। এরকম আরো অনেক আইটেম আছে, তো তাদের পূর্বে যখন প্রাপ্য শব্দটা লেখা থাকবে ধরে নিতে হবে এরা পাবো। আমাকে কমিশন, ভাড়া, বিজ্ঞাপন, বেতন, আদার্স কোনো কিছু নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি শুধু এটাই চিন্তা করব প্রাপ্য পাবো সম্পদ, প্রাপ্য কমিশন সম্পদ, প্রাপ্য পাবো সম্পদ, তাহলে প্রাপ্য ভাড়া তাহলে কি সম্পদ। এখন যেহেতু এই দুইটা সম্পদ রামিনার প্রকৃতি অনুযায়ী এই দুইটা বসবে ডেবিটে, কারণ ডেবিটে সম্পদ এবং ব্যয় বসে, ডেবিটে সম্পদ এবং ব্যয় বসে। তাহলে আশা করি তোমরা আমার এই আলোচনা দ্বারা প্রাপ্য এবং প্রাপ্য দুইটা জিনিসই কি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আমার পরবর্তী আলোচনাটা ছিল প্রদত্ত, পরবর্তী আলোচনাটা প্রদত্ত। তাহলে প্রদত্ত কি? প্রদত্ত মানে হলো প্রদান করেছি বা দিয়েছি। প্রদত্ত শব্দটার অর্থ হলো আমি এখানে দিয়েছি। প্রদত্ত মানে দিয়েছি, যেহেতু আমি এটা দিয়েছি, তাহলে কখন দিয়েছি? আজকে দিয়েছি, তার মানে কোনো খরচে তো আমরা দিয়ে থাকি, কোনো ব্যয় হলে তো দিয়ে থাকি,
তাহলে এটাকে আমরা ধরে নেব ব্যয়। আমরা অনেকে আবার এটাকে চিন্তা করে দিয়েছি, আমি তো কত কিছু দিতে পারি, আসবাবপত্র দিতে পারি, দালান কোঠা, বাড়ি, জায়গা, সম্পত্তি, অনেক কিছু দিতে পারি। আসলে মূলত হিসাব বিজ্ঞানে রেওয়া মিলের প্রকৃতি আমরা আলোচনা করছি। রেওয়া মিলের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে দিয়েছি ধরবো খরচটা কি, এবার আমি অন্য কোনো কিছু দিতেও পারি, সেটা রেওয়া মিলে বলা থাকবে না যে আমি প্রদত্ত আসবাবপত্র মানে আসবাবপত্র দিয়েছি, এটা বলা থাকবে না। তাই আমাকে দিয়েছি মানে অন্যটা ভাবার কোনো সুযোগ নেই। আমি ভাববো এখানে আমি ব্যয় করেছি, খরচ প্রদান করেছি, প্রদত্ত দিয়েছি, তাহলে এটি ব্যয়। হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যয় হলে রেওয়া মিলে ডেবিট হয়, তাহলে এটি ডেবিট। এই শব্দটা হবে এখানে ডেবিট। তাহলে প্রদত্ত দিয়েছি, এটি ডেবিট। এটাকেও আমি তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করব। তাহলে আমি এটা মুছিয়ে ফেললাম। একটা উদাহরণের মাধ্যমে যদি কনসেপ্টটা ক্লিয়ার করি তাহলে আরেকটু তোমাদের জন্য ভালো হবে। প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন। প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন। প্রদত্ত বার্তা ব্যয়, এটাও ব্যয়। তাহলে এই দুইটাকে একত্র করলে আমরা বলবো যেহেতু এটি ব্যয় তাই এটি ডেবিট। দেখো, প্রদত্ত বার্তা পরীক্ষায় উল্লেখ থাকবে এরকম প্রদত্ত বার্তা, এই প্রদত্ত কমিশন। তাহলে কমিশন শব্দটা পূর্বে প্রদত্ত লেখা আছে, আবার বার্তা শব্দটা পূর্বে প্রদত্ত লেখা আছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি কমিশন শব্দটা পূর্বে প্রাপ্ত লেখা ছিল, আবার প্রাপ্য লেখা ছিল, আবার এখন প্রদত্ত আছে। কারণটা কি? আসলে কমিশন জিনিসটা আমি পাইতেও পারি, দিতেও পারি। আমি পেয়েছি, আবার পাবো। তাহলে কমিশন শব্দটা চারটা জায়গায় ইউজ হয়, যার কারণে আমাদের এটা নিয়ে কনফিউশনে পড়ে যাই। তাহলে এটা কোনটা? আমি এটাও আলোচনা করব। কোনো কোনো জায়গায় প্রদত্ত, প্রাপ্ত, পদ আর প্রাপ্য এই শব্দগুলো ইউজ করা হয় না, শুধু বার্তা বা শুধু কমিশন দেওয়া থাকে। তাহলে তখন আমি কি করব সেটা আমি পরবর্তী আলোচনা আসছি। তাহলে প্রদত্ত বার্তা ব্যয়, প্রদত্ত বার্তা ব্যয়, প্রদত্ত কমিশন ব্যয়। যেহেতু প্রদত্ত মানে প্রদান করেছি, এটা ব্যয় হয়েছে, তাই এটা আমাদের কি ডেবিট। তাহলে ক্লিয়ার হইতে পেরেছি প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন বা প্রদত্ত যাতে যা কিছু আছে। এখন আলোচনা করব আমি তোমাদের জন্য প্রদেয়। এই প্রদেয় শব্দটা থেকে আমরা কি বুঝতে পারি? প্রদেয় শব্দটা থেকে বুঝতে পারি যে আমরা এটা দেব, এখনো দেই নাই, এটা বকেয়া আছে। পূর্বে আমি প্রাপ্য মানে পাবো, সেটাও বকেয়া বলেছিলাম। প্রদেয় মানে দেব, সেটাও কি বকেয়া। প্রাপ্যটা মানে হলো আয়ের বকেয়া, আর প্রদেয়টা হলো ব্যয়ের বকেয়া। তাহলে প্রদেয় দেব, প্রদেয় মানেটা হলো এখানে দেব। যেহেতু প্রদেয়টা আমি দেব, তাই এটি হলো দায়। প্রদেয় মানে দেব, এটি হলো কি দায়। হিসাব বিজ্ঞানের হিসাবের প্রকৃতি অনুযায়ী যা কিছু দেওয়া হবে এখনো দেই নাই। আমার নিকট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাওনাকে দায় বলে, তাহলে এই প্রদেয় দেব এটি কি দায়। প্রদেয় শব্দটা উল্লেখ থাকলে, যে ওয়ার্ডের সাথে এই শব্দটা উল্লেখ থাকে, সেটা কি দায়, মানে এটা দেব। যেহেতু এটা দেব, তাহলে আমাকে অবশ্যই
এটা দায়ে পরিণত করতে হবে। রেওয়া মিলের প্রকৃতি অনুযায়ী দায় মালিকানা সত্ত্ব, আয় ক্রেডিট। তাহলে এই আইটেমটি রেওয়া মিলের প্রকৃতি অনুযায়ী ক্রেডিট হবে। তাহলে প্রদেয়, দেব, দায়, ক্রেডিট। প্রদেয়, দেব, দায়, ক্রেডিট। এবার যে শব্দটা পূর্বে এই প্রদেয় শব্দটা উল্লেখ থাকবে, ওই আইটেমটি রেওয়া মিলের ক্রেডিট পাশে আমরা লিখব। যেমন এখানে এই আইটেমটা এরকম থাকে, প্রদেয় বেতন, প্রদেয় কমিশন, প্রদেয় বেতন, দায়, প্রদেয় কমিশন, দায়। তাহলে উভয়টাই ক্রেডিট। তাহলে প্রদেয় বেতন, প্রদেয় কমিশন, এই প্রদেয় শব্দটা উল্লেখ আছে বিদায় আমরা এখানে এটাকে দায়ে পরিণত করবো। এখানে কমিশন আর বেতনটা কিন্তু মূল বিষয় না। কমিশন ব্যয়, বেতন ব্যয়, কিন্তু তার সাথে এই প্রদেয় শব্দটা যুক্ত আছে বিদায় এটা আমাকে বুঝতে হবে, কমিশনটা দিতে হবে, কমিশনটা দিতে হবে, বেতনটা দিতে হবে। এখনো দেই নাই, আমি দেব। আর যেহেতু আমি দেব তাহলে এটা দায়, এই জন্য আমি এখানে দায় উল্লেখ করেছি। আর রেওয়া মিলের প্রকৃতি অনুযায়ী দায় ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন, প্রদেয় বেতন, প্রদেয় কমিশন, তাহলে প্রদত্ত আর প্রদেয় উভয়টা কি বুঝতে পেরেছ? আশা করি পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমি তো আছি, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি কথাও বলতে পারবে। এখন আসো আমি আলোচনা করব মূল বিষয়টা, যে স্যার এখানে প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন, প্রদেয় বার্তা, প্রদেয় কমিশন, এই শব্দগুলো সবসময় লেখা থাকে না। কোনো কোনো শব্দ সময় শুধু বার্তা, শুধু কমিশন, শুধু সুদ, এই বিষয়গুলো লেখা থাকে। তাহলে আমি আলোচনা করছি বার্তা, কমিশন, সুদ, এই শব্দগুলো লেখা থাকে। বার্তা, কমিশন, সুদ। তাহলে রেওয়া মিলে শুধু বার্তা, শুধু কমিশন, শুধু সুদ লেখা থাকলে আমরা কি করব? আমরা এটাকে কি করব? ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? কেউ কেউ বলে থাকে যে কমিশন সবসময় ডেবিট, বার্তা সবসময় ক্রেডিট, বা সুদ সবসময় ক্রেডিট। এটা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে বলে। আর আমি বলবো এটা আমাদের শিক্ষকদের কোনো দৃষ্টিকোণ থেকে বললে হবে না, এটা বলতে হবে হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিউলি, তিনি কিছু নীতিমালা আবিষ্কার করেছেন, তার নীতিমালার আলোকে এটা ডিসিশন দিতে হবে। হিসাব বিজ্ঞানের জনক একটি নীতিমালা আবিষ্কার করেছেন, যে নীতিটা অন্য সকল নীতির চেয়ে সর্বজন স্বীকৃত। তাহলে সেই নীতিটা হলো রক্ষণশীলতার প্রথা। রক্ষণশীলতার প্রথা, সে রক্ষণশীলতার প্রথায় একটি শব্দ মূল বাক্য হিসেবে উল্লেখ করেছেন। সেটার মূল কথাটা হলো, তোমরা লাভের আশা করিও না, ক্ষতির জন্য প্রস্তুত থেকো। কোনো ক্ষেত্রেই তোমরা লাভের আশা করিও না, ক্ষতির জন্য প্রস্তুত থাকো। তাহলে সেই নীতিটা কি? রক্ষণশীলতা। এটা একটু মনে রাখার জন্য আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। রক্ষণশীলতার প্রথা।
সেটা মূল মূল বাক্যটা আমি লিখেছি, এটা মূল অর্থটা কি? লাভের আশা করিও না, ক্ষতির জন্য প্রস্তুত থেকো। তাহলে হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিলি এই সূত্রটা আবিষ্কার করে গেছেন, লাভের আশা করিও না, ক্ষতির জন্য প্রস্তুত থেকো। তোমরা কখনোই চিন্তা করবে না যে আমার লাভ হোক লাভ হোক লাভ হোক। কারণ লাভের চিন্তা করলে কোনো না কোনো এক সময় তোমার একটা ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষতিটা তুমি টেরও পাবে না। কিন্তু তুমি সবসময় এই চিন্তাটা রাখবা, আমি যে বিজনেসটা করছি আমার বিজনেসে ক্ষতি হতে দেব না। ক্ষতির জন্য যা যা করণীয় আমি তা করে রাখবো, ক্ষতির জন্য আমার যে যে ব্যবস্থা নেওয়ার আমি নেব। যখন ক্ষতির জন্য তুমি প্রস্তুত থাকবে, ক্ষতি হতে দিবে না, তাহলে তোমার ঘুরিয়ে ফিরে কোনো না কোনো প্রকারে তোমার লাভ হবে। এই লুকা পেসিউলির দেওয়া তত্ত্ব অনুযায়ী লাভের আশা করিও না, ক্ষতির জন্য প্রস্তুত থাকো, সেই চিন্তাটা করলে আমরা এই বার্তাটাকে দুইটা চিন্তা করতে পারি। বার্তা কিন্তু পাওয়াও যায় আবার দেওয়াও হয়। আমি প্রাপ্তও ধরতে পারি আবার প্রদত্ত ধরতে পারি। প্রাপ্ত মানে পেয়েছি, প্রদত্ত মানে দিয়েছি। আবার কমিশনটাকেও প্রাপ্ত ধরতে পারি, প্রদত্ত ধরতে পারি, বা সুদকে প্রাপ্ত ধরতে পারি, প্রদত্ত ধরতে পারি। কিন্তু ধরলেই কিন্তু আমার রেওয়ামিলটা মিলে যাবে না। এই যে বলে দিল লাভের আশা করিও না, ক্ষতির জন্য প্রস্তুত থাকো, আমি এই নীতির আলোকে এই বার্তাটাকে আমরা প্রদত্ত মনে করব। এই বার্তাটাকে প্রদত্ত মনে করব, আর প্রদত্ত মনে করব বিদায় এটা হবে ব্যয়, ব্যয় বিদায় এটা হবে কি ডেবিট। তাহলে বার্তাটাকে প্রদত্ত মনে করব। আমি যদি মনে করি যে এই বার্তাটা আমার প্রদান করতে হবে, সেটা মনে করে আমি চিন্তা ভাবনা সেট করলাম, খাতাপত্রে হিসাব নিকাশ রাখলাম। কোনো এক ব্যক্তি যদি এসে বলে যে ভাই আমি তো আপনাকে 500 টাকা দিতে পারছি না, আমাকে ছাড় দেন, তখন তো আমার ছাড়টা ঠিকই দিতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি তো আগেই এটাকে ব্যয় মনেই করে রাখছি, তাই আমার প্রতিষ্ঠানে কিন্তু আর ক্ষতি হবে না। যদি এটাকে প্রাপ্ত মনে করি যে না আমি তো আমার বার্তাটা পাবো, এমনও তো হতে পারে আমার পাওনাদার ব্যক্তি আমাকে ছাড় দিবে না, তাহলে পাওনাদার ব্যক্তির বা তৃতীয় ব্যক্তির উপর আমি কেন নির্ভর হব? তাই আমি আমার উপর নির্ভর হব। তাই বার্তাটাকে প্রদত্ত মনে করব, এটাকে ব্যয় হিসাবে ডেবিট লিখবো। এর নীতিটা হলো এই যে রক্ষণশীলতা, এই নীতির কারণে এটাকে আমরা এটা মনে করব। ঠিক একই ক্ষেত্রে কমিশনের ক্ষেত্র প্রদত্ত মনে করব, ব্যয় মনে করব, ডেবিট লিখব। সুদ কম প্রদত্ত মনে করব, ব্যয় মনে করব, ডেবিট লিখব। তাহলে রক্ষণশীলতার এই নীতি অনুযায়ী আমরা উভয়টাকে প্রদত্ত মনে করব, প্রদত্ত মনে করব, অর্থাৎ প্রদত্ত মনে করা মানে হলো ব্যয় হয়েছে, তাহলে কি ডেবিট। এখন যদি কোনো কারণবশত আমি পেয়ে যাই, আয় হয়, তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য ভালো। কিন্তু আমি আয় মনে করে যদি দিতে হয় তাহলে প্রতিষ্ঠানের জন্য কি খারাপ। তাহলে আজকে তোমরা অবশ্যই এই বার্তা, কমিশন, সুদ এই তিনটা জিনিসই কি বুঝতে পেরেছ। রেওয়া মিলে প্রদত্ত মনে করে বার্তা, কমিশন, সুদকে আমরা ডেবিট পাশে লিখব, এবং এটা নীতিটা হলো রক্ষণশীলতার নীতি। আমি আবারও বলছি, নীতিটা হলো রক্ষণশীলতার নীতি। এই নীতির মূল কথাই হলো এটা। তাহলে এবার তোমরাই ডিসাইড করবে, তাহলে কি তোমরা কি এটা লিখবে না কোনটা লিখবে। তাহলে আশা করি তোমরা সবাই আজকের আমার এই রেওয়া মিলের যে উপাদানগুলো আলোচনা করেছি বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো।
আমি আবারও তোমাদের সামনে হাজির হব পরবর্তী ক্লাস নিয়ে। তবে তোমাদের উৎসাহ পেলেই আমি ক্লাস নেব, তোমরা আমার ক্লাসগুলো দেখবে। আমি পরবর্তী চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো কিছু দেওয়ার। তাহলে আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।